এখনো দিল্লিতে আছিস, সবাই আন্ডার টেন্সড। অমিত শাহ হোম মিনিস্টার হিসেবে কাল সকালে পদত্যাগ করে দেওয়া উচিত। এত অপদার্থ একখানা মানে হোম মিনিস্টার ভাবা যায় না, যার সময় সবকিছু ঘটছে। তিনি তার সময় পায়েলগাঁও ঘটলো, সমস্ত সিআইএসএফ বিএসএফ সব ইনএফেক্টিভ ছিল, তার সময় এই ঘটনা ঘটছে। তাহলে হোম মিনিস্ট্রি থেকে তার কি ইন্টেলিজেন্সি নেয়? নরেন্দ্র মোদী যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর কাজ যদি করতে চান, অমিত শাহকে স্যাক করুন আপনি। অমিত শাহর প্রতি দুর্বলতা দেখিয়ে প্রধানমন্ত্রী দয়া করে ভারতবর্ষটাকে বিপদের মধ্যে ফেলে দেবেন না। এখন অমিত শাহ আমাদের দেশের গৃহমন্ত্রীকে মাল বলতে যাচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ যার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি, তিনি মাল বলতে যাচ্ছিলেন। আসলে বিষয়টা হচ্ছে যে এনাদের সঙ্গে দেশে কি হলো কি না হলো তাতে কিছু লেনা দেনা নেই। আমি যেমন আপনাদের সামনে সঠিক ইনফরমেশন প্রেজেন্ট করি, আপনারা দেখতে পারেন যে আমি তৃণমূল কংগ্রেসের কত গুণ আপনাদের সাথে তুলে ধরি, কিন্তু আপনারা কেউ আঙুল তুলে বলতে পারবেন না যে অদ্বিতীয় তুমি মিথ্যা বলছো, কারণ এটা ঘটেছে। আর আজ কল্যাণ ব্যানার্জি দেশের হিতে না দাঁড়িয়ে, দেশের পাশে না দাঁড়িয়ে তিনি বলছেন যে পদত্যাগ করা উচিত। পদত্যাগ করা উচিত বলুন, বাট আমি যদি আপনাদেরকে ইনফরমেশন দিই যে কত ভয়ঙ্কর ব্লাস্টের হাত থেকে ভারতকে রক্ষা করলো জম্মু এন্ড কাশ্মীরের পুলিশ। The Jammu and Kashmir police and the Haryana police have busted an interstate terror module. The module is linked with terror groups Jaish-e-Mohammed and Ansar Ghazwat-ul-Hind. তাদের ইনফরমেশন এবং হরিয়ানা পুলিশের যৌথ অপারেশন। অবাক লাগছে ভেবে? এই তো শুনলাম দিল্লিতে ব্লাস্ট হলো। দিল্লিতে ব্লাস্ট হয়েছে, কিন্তু সেটা আতঙ্কবাদী ব্লাস্ট কিনা, টেরর অ্যাটাক কিনা, সেটা এখনো কনফার্মেশন হয়নি। কিন্তু আজ আমি আপনাদেরকে একের পর এক সূত্র তুলে ধরে বুঝিয়ে দেব যে ভারতের প্রতি কত বড় প্ল্যানিং আছে, আর কেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর দরকার, আর কেন এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই তৃণমূল কংগ্রেসের কাজ তো পলিটিক্স করবো স্যার, ইয়েস স্যার, নো স্যার করতে মমতা ব্যানার্জি ব্যস্ত, কারণ ওনার দেশের সাথে কোনো লেনা দেনা নেই। যখন তিনি অন্য গভর্নমেন্টের সাথে ছিলেন, অর্থাৎ এনডিএর সাথেও ছিলেন, তখনও তিনি থ্রেট করতেন, কংগ্রেসের সাথে ছিলেন তখনও তিনি মমতা ব্যানার্জি থ্রেট করতেন। আর আজকে একাকিত্ব রাজনীতি করছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনীতি করছেন, সেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআরটা এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের রাজ্যে হয়ে দাঁড়িয়েছে, যার টের প্রতি মুহূর্তে দিল্লি এবং কেন্দ্রীয় সরকার পাচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে দিচ্ছেন না, এবং তিনি একটি হালকা পলিটিক্স করে শুধু ভোট পলিটিক্সে ব্যস্ত রয়েছেন। আজকে আমি আপনাদেরকে জানাই যে দিল্লির কাছে হরিয়ানার একটি হসপিটাল, যেটি হচ্ছে ফরিদাবাদ, সেখান থেকে 360 কেজি অ্যানোমোনিয়াম নাইট্রেট শুধু নয়, উদ্ধার হয়েছে ডাক্তার চেম্বার থেকে। ভাবুন, উদ্ধার হয়েছে ডাক্তারের চেম্বার থেকে উইপন্স, টাইমার্স, হেভি মেটালস। তাহলে ভাই, উইপন, টাইমার, হেভি মেটালস কি করছিল? আর তার পাশাপাশি খবর জানেন যে আজকের দিনে বাংলাদেশের পোর্টে চট্টগ্রামে বিরাট বড় করে ভব্য ওয়েলকাম হয়েছে পাকিস্তানি ওয়ারশিপের, যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি নেভি চিফ। এত হাজার কিলোমিটার গোল 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 করে ঘুরে কিসের জন্য এসেছেন পাকিস্তানি নেভি, তো আবার 54 বছর পর? গুডউইল ভিজিট ছিল এটা গুডউইল ভিজিট। আজ আমি আপনাদেরকে জানাচ্ছি যে জেইশে মোহাম্মদের যে 7 থেকে 9টা হেড কোয়ার্টার আমরা ধ্বংস করেছি, এবং তার ফ্যামিলি যে মারা গেছে, তার রিলেটিভস যে মারা গেছে, তার জন্য সেই জেইশে মোহাম্মদ ছটফট করছেন ভারতের থেকে বদলা নেওয়ার জন্য। আর আমার কোথাও না কোথাও মনে হয়, কারণ এখনো কনফার্মেশন দেননি, এখনো না দিল্লি পুলিশ কমিশনার কিছু জানিয়েছেন, না অমিত শাহ কিছু জানিয়েছেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এটা সম্ভবত ছোট্টর ওপর দিয়ে আতঙ্কবাদী অ্যাটাকই হতে পারে, কারণ নাই মামার থেকে কানা মামা বেটার। আজকে লালকেল্লা বন্ধ থাকে, আজকে সোমবার, আর সেখানে হঠাৎ করে ব্লাস্ট, তাও আবার I-20-তে। যে ব্লাস্টের উইটনেসরা, দিল্লির উইটনেস যারা রয়েছেন, যারা স্থানীয়, তারা বলছেন মনে হলো পৃথিবী ফেটে গেল। তাহলে সেটা সামান্য ব্লাস্ট হতে পারে না, এটা ডেফিনেটলি টেরর অ্যাটাক হতে পারে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আপনারা জানেন তো কিভাবে দেশের এক একটা জায়গাকে ভড়কানো হয়।
আন্দোলনকে ফান্ডিং করা হয়। আর তারই মধ্যে বাংলাদেশ বেশ কিছুদিন ধরে অত্যন্ত উস্কানোর চেষ্টা করছিলেন। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ডিফেন্সিভ না হয়ে অ্যাটাকিং হওয়ার কথা, কারণ চারিদিকে যা চলছে তা অত্যন্ত ভয়ঙ্কর। সবসময় ভারত ভাই ডিফেন্সে কেন খেলবে? অ্যাটাকিং হওয়া উচিত। যেখানে বাংলাদেশ প্ল্যানিং করছে আমাদের নর্থ ইস্টের স্টেট গুলোকে কেটে ফেলার, তো আমরা কেন এটা প্ল্যানিং করতে পারছি না যে শিলিগুড়ি করিডর যেটা 22 কিলোমিটার করা হচ্ছে, তো ভাই এরিয়া বাড়িয়ে দিই না, সার্কেলম করে দিই না বাংলাদেশের ম্যাপের উপর থেকে, ছেটে দাও। এটাই টাইম আর এটাই মুভমেন্ট, যেখানে আমি আশা রাখছি যে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি আজ দেশের হিতে ভেবে কেন্দ্র সরকারের পাশে দাঁড়াত। কারণ একের পর এক সমস্ত কিছু মিলে যাচ্ছে। দুদিন আগে রাজনাথ সিং এর বয়ান আসা, যেখানে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে একটি বই রিলিজ করছিলেন, যে বইতে গ্রেটার বাংলাদেশের ছবি ছিল, যেখানে মকসদ হচ্ছে নাকি গ্রেটার বাংলাদেশ করা। কি করে গ্রেটার বাংলাদেশ করবে? তো ভারতের নর্থ ইস্টে অর্থাৎ যে 7 সিস্টার রয়েছে তাকে বাংলাদেশের ম্যাপে ইনক্লুড করছে। ভাই ওইটুকু পারা দেশ যাকে জন্ম দিয়েছি আমরা, সে আবার বোঝাচ্ছে যে আমরা দখল নিতে পারি। মানে ভাবুন, যে ভারত জন্ম দিয়েছে সেই ভারত ওই দেশকে চাইলে দখল নিয়ে নিত 1971-এই। সে ভারত কিন্তু দখল নেয়নি। আর সেই পুচকি পাড়ার দেশ ও থ্রেড দেখাচ্ছে যে আমরা দখল নিতে পারি। তো বুঝে নেবেন যখন এই চেনাচুটো মানে হাইফাই করে না, যখন এই ছোটখাটো লোকজন চিৎকার চেঁচামেচি করে যে আমি দখল নিয়ে নেবো, আমি মেরে দেবো, আমি কেটে দেবো, তখনই আপনাদেরকে বুঝে যেতে হবে যে পেছন থেকে বড় কারোর সাপোর্ট রয়েছে। থাকলো কথা চায়না ডিরেক্টলি ভারতের সঙ্গে শত্রুতা করবে না, কিন্তু তারা প্রক্সি ওয়ার পাকিস্তানকে দিয়ে করিয়ে থাকে। পাকিস্তান ডিরেক্টলি ভারতের উপর অ্যাটাক করবে না বলে তারা কি করে, আতঙ্কবাদীর মাধ্যমে অ্যাটাক করায়। আর আজ পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্ব বেড়েছে তা আমরা খুব ভালোই বুঝতে পারছি। গ্রেটার বাংলাদেশের বই রিলিজ করা হচ্ছে এই মুহূর্তে। আরেকটি বড় খবর আমি আপনাদেরকে দিই, কিভাবে বাংলাদেশের সাথে ম্যাচ করছে সেটাও বুঝে যাবেন। দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদের একটি হসপিটাল থেকে উদ্ধার হয়েছে 360 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট, প্রচুর পরিমাণে কার্তুজ। অ্যারেস্ট হয়েছেন ডক্টর আদিল আহমদ। মানে বুঝতে পারছেন যে প্রফেশনালি তিনি ডক্টর হতেই পারেন, কিন্তু মকসদ ওই দিকেই থাকে। আর ইনি হচ্ছেন আবার কাশ্মীরি ডক্টর, কাশ্মীরি লোক, যিনি ডক্টর, যিনি এতদিন পর্যন্ত কোথায় ছিলেন? তো পুলওয়ামা ডিস্ট্রিক্টে ছিলেন। তিনি এসেছেন হরিয়ানার হসপিটালে। যখন জম্মু কাশ্মীরে পুলিশ জানতে পারে যে ইন্টারনালি কিছু একটা প্ল্যানিং চলছে, অর্থাৎ এই জৈশে মোহাম্মদের পোস্টার হঠাৎ করে চারিদিকে ছেয়ে যায় কাশ্মীরে, সাপোর্ট করা হচ্ছে জৈশে মোহাম্মদ আতঙ্কবাদী সংগঠনকে, তখনই জম্মু কাশ্মীর পুলিশ কিছু ফিল করেন যে এরা কিছু একটা প্ল্যানিং করছে, এবং সেখান থেকেই অ্যারেস্ট করা হয় ডক্টর শাহিন মুজামিল গানাই সহ 7 জন আরো ডক্টর ছিলেন। মানে এদের পুরো টিম ছিল। যে খবর জম্মু কাশ্মীরের পুলিশ পেয়ে গেছিল, সঙ্গে সঙ্গে হরিয়ানা পুলিশকে ইনফর্ম করা হয়। তারা একটি যৌথ অপারেশন চালায়। যৌথ অপারেশনের মধ্যে ডক্টর আদিল আহমদের চেম্বারে ঢোকা হয়। সেই চেম্বার থেকে ওষুধ কম হাতিয়ার বেশি বেরোচ্ছিল, এবং তার সূত্র ধরেই উদ্ধার হয় 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, এবং সেখান থেকেই অ্যারেস্ট হন ডক্টর শাহিন মুজাম্মিল গানাই সহ 7 জন আরো আতঙ্কবাদী, যাদের ইনভলভমেন্ট রয়েছে টেরর অ্যাটাকের সাথে। অর্থাৎ ইনিশিয়ালি মনে করা হচ্ছিল যে একটি বড় সড় বিপদ থেকে জম্মু কাশ্মীরের পুলিশ এবং হরিয়ানা পুলিশ উদ্ধার করে নিয়েছে। তারপরেও হাই অ্যালার্টে রাখা হয়েছিল দিল্লিকে, হাই অ্যালার্টে রাখা হয়েছিল হরিয়ানাকে। আজকেকার ঘটনা যেখানে হঠাৎ করে সন্ধ্যেবেলায়, এটা তো হাই অ্যালার্টে ছিলই, অর্থাৎ চারিদিকে দেখা হচ্ছিল যে কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা প্ল্যানিং চলছে, এবং তারই মধ্যে আজকে লাল কেল্লা, যা সোমবার দিন বন্ধ থাকে, যেটা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে, ঠিক 6:20 নাগাদে i20 একটি গাড়ি হঠাৎ করে লাল কেল্লার মেট্রো স্টেশনের 1 নম্বর গেটে রেড সিগন্যাল থাকার পরও স্লোলি এগোতে থাকে, এবং এগোতে সেটি ফেটে যায়। অনেকে ভাবছেন যে ওখানে তো প্রচুর ইকো ভ্যান চলে, সেখানে হয়তো সিএনজি ফেটে গেছে, কিন্তু সিএনজি ফাটলে কি লাইট, যে রাস্তার মধ্যে যে স্ট্রিট লাইট রয়েছে সেগুলো পরপর ভেঙে যেতে পারে? আশেপাশের কাঁচ ভেঙে গেছে, 4টে ইকো ভ্যান পরপর আগুন লেগে গেছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন যে এক্সপ্লোশনটা হয়েছে সেটা কতটা হাই ইন্টেন্সিটি ছিল আর কতটা ভয়ঙ্কর ছিল। এটা কোনো সামান্য এদিক ওদিকের জন্য হতে পারে না, এটা এমনি কিছু একটা ছিল হতে পারে না। এখানে ডেফিনেটলি কিছু একটা ভয়ঙ্কর ছিল, এটাতে কিছু একটা সেট করা ছিল,
যেটা ফেটেছে। যখন ঘটনাটি ঘটে তখন সঙ্গে সঙ্গে স্পটে এফএসআই থেকে শুরু করে এনআইএ টিম, অ্যান্টি টেরর ইউনিট, এনএসজি টিম সমস্ত কিছু এরিয়াতে চলে আসে। সঙ্গে সঙ্গে দিল্লির পুলিশ কমিশনার রয়েছেন সতীশ গোলচা, ওনার সঙ্গে গৃহমন্ত্রী যোগাযোগ করেন, প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর সাথে যোগাযোগ করেন, অর্থাৎ পুরো সিচুয়েশনে কি হয়েছে, কি ব্যাপার, কেন হয়েছে, ইনভেস্টিগেশন স্টার্ট হয়। কিন্তু অ্যারেস্ট তো 2-4 দিন ধরে আইএসআই জঙ্গি আর হচ্ছিল আমাদের ভারতেই। পরপর আইএসআই জঙ্গি ধরা পড়ছিল, আজকে ডাক্তারও ধরা পড়লো, আজকেই দিল্লিতে ব্লাস্ট হলো। এবং তার থেকেও বড় তার আমি আপনাদের সামনে মিলিয়ে দিই যে আজকে বাংলাদেশে প্রবেশ করেছে 54 বছর পর পাকিস্তানি ওয়ারশিপ, যার নাম হচ্ছে পিএনএস সেফ, যার ভব্য ওয়েলকাম করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, যিনি চালাচ্ছিলেন এই ওয়ারশিপটা, তিনি হচ্ছেন সুজাত আব্বাস রাজা, ছিলেন পাকিস্তানি নেভি চিফ অ্যাডমিরাল এম নাজমুল হাসান, এবং ওনারা মানে একদম বুক ফুলিয়ে এসেছেন সেই ওয়ারশিপটা নিয়ে। ওয়ারশিপে কি থাকে, আমরা মূর্খ? ওটা গুডউইল ছিল। আর এত দূর জার্নি করে, মানে হাজার হাজার কিলোমিটার জার্নি করে ভারতের এক একটা এরিয়াকে পার করে করে সেই ওয়ারশিপ ঢুকেছে বাংলাদেশের চট্টগ্রাম পোর্টে। এবং আমরা মূর্খ, আমরা জানি না যে সেই ওয়ারশিপে কত হাতিয়ার থাকতে পারে, কত কিছু, মানে ভাবুন না, টর্পিডো, লঞ্চার থেকে শুরু করে একের পর এক হাতিয়ার, আমার তত নামও জানা নেই, যতটাকে যুদ্ধে ব্যবহার করা হয়, সে সমস্ত লোড করা মাল ঢুকেছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরো বড় ইনফরমেশন দিই, সেটা হচ্ছে বাংলাদেশ হঠাৎ করে ইনস্টল করেছে এয়ার ডিফেন্স এয়ার সিস্টেম নিয়ার ইন্ডিয়াস বর্ডার, মানে চিকেন নেকের কাছে হঠাৎ করে বাংলাদেশকে র্যাডার সিস্টেম ইনস্টল করতে হয়েছে। তার পাশাপাশি কি হয়েছে, তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে হাফিজ সঈদ, যাকে ফলস ভাবে পাকিস্তান জেলে রাখা হয়েছে, কারণ আমাদের আননোন গনম্যান এমনি ঘুরে বেড়ায়, যখন তখন ঠুকে দিতে পারে, সেই কারণে তাকে ফলস ভাবে জেলে রাখা হয়েছে, বলতে পারেন প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। কিন্তু সেখান থেকেই উনি প্ল্যানিং করছেন, সেখান থেকেই প্ল্যান ছকা হচ্ছে, এবং বেশ কিছুদিন ধরে এটা ভীষণ ভাবে ভাইরাল হচ্ছে যে উনি আবার ভারতের বিরুদ্ধে কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করছে। এই রিসেন্টকার খবর আমি আপনাদেরকে বলছি, হাফিজ প্লটিং ইন্ডিয়া অ্যাটাকস ইউজিং বাংলাদেশ অ্যাজ লঞ্চ প্যাড। বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে অ্যাটাক করবে নাই বা কেন? 1971 বদলা তো নিতে হবে, কারণ তাদেরকে টুকরো তো আমরা করেছি, তাদের স্বপ্ন হচ্ছে যে ভারতকে টুকরো করব। সেই কারণেই আমি ভারত সরকারকে বলতে চাই যে আমরা সবসময় ডিফেন্সে কেন চলবো বলুন তো, যখন এত কিছু আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আপনারা অবাক হবেন না যে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে যেভাবে অবৈধ বাংলাদেশিগুলোকে অ্যাক্টিভেট করা হচ্ছে, এবং যে কারণে ভারত সরকার এসআইআর করে তাদেরকে যেভাবে বের করছে, এটা বলতে পারেন সাফাই অভিযান চলছে, কারণ তাদের প্ল্যানিং অন্য। ভাবুন না সিম্পল সা ব্যাপার যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন কি করে হতে পারে? এটা আপনারা কখনো মানতে পারেন? শেখ হাসিনা সরকার ঠিক করে চালায়নি, দেশের বিভিন্ন জায়গায় সত্তা পরিবর্তন হতেই পারে যে তানাশাহিকে ডিলিট করা হতে পারে, কিন্তু আমি এটা কখনো মানতে পারি না যে শেখ হাসিনার কে দেশ থেকে বার করার এই আন্দোলনটা হঠাৎ করে ভারত বিরোধী আন্দোলন হয়ে গেল, হঠাৎ করে ভারতের সরকারের এগেনস্টে তারা আন্দোলন করতে লাগলো। এবং আমাদের দেশের বেশ কিছু নেতা যারা এখন ভড়কাও স্পিচ দিচ্ছেন, এখন তো বলবোই, এখন আমার মনে পড়ছে যে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ, যার নাম আমাকে গুপ্ত রাখতে হবে, যিনি একটি নিউজ চ্যানেলে নিজের এরিয়া গুপ্ত রেখে পুরো বিষয়টাকে বলেছেন যে কিভাবে মোহাম্মদ ইউনুস যোগাযোগে ছিলেন আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ক্লিন্টনের সাথে, যিনি বাইডেনের পার্টি থেকে আসছেন, সেই বাইডেনের পার্টি যিনি জর্জ সোরসকে কাজে লাগিয়ে বাংলাদেশের আন্দোলনে ফান্ডিং করেছেন এবং বাংলাদেশের শেখ হাসিনাকে উৎখান করার ব্যবস্থা করেছিলেন। যখন শেখ হাসিনা বিষয়টি বুঝতে পারেন, কিন্তু তিনি আটকাতে পারেননি, কারণ ফান্ডিং যখন আন্দোলনকে করতে লাগবে বা কোনো এরিয়াতে অস্থিরতা তৈরি করা হবে, অরাজকতা তৈরি করা হবে, তখন সেটাকে আটকানো যায় না। শেখ হাসিনাও আটকাতে পারেননি। আর আজ আমরা দেখতে পাচ্ছি সেই মোহাম্মদ ইউনুস, ভোট তো ছেড়ে দিন, ভোট করানো দূর কি বা, তিনি এখন নিজেকেই সেই দেশের প্রধানমন্ত্রী ভাবতে লেগেছেন। সেখানে আমাদের দেশের দিকে যখন তাকাবো, তখন দেখতে পাবো যে রাহুল গান্ধী থেকে শুরু করে একের পর এক নেতাই, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও বলতে পারি যে একের পর এক নেতা শুধুমাত্র এসআইআর হতে দেব না, রাহুল গান্ধী জেন জি আন্দোলন করতে চলে আসুক, আমরা সত্তা পরিবর্তন করব, আন্দোলন হবে, ভয়ঙ্কর আন্দোলন হবে। এবং রিসেন্টলি হাইড্রোজেন বমের নামে যে বড় করে ট্রলিতে সমস্ত কাগজপত্র নিয়েছিলেন, তো যান না সুপ্রিম কোর্ট, ভড়কাও স্পিচ দিচ্ছেন কেন? যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুন, ইনভেস্টিগেশন হোক।
সেটা না করে রাহুল গান্ধী বলছেন সুপ্রিম কোর্ট দেখে নেবে। আমি তো ভড়কাও স্পিচ দেবো যেখানে জেন জি কে আহ্বান করা হচ্ছে যে তোমরা মাঠে নামো, তোমরা এসো এবং আন্দোলন করো। এ সমস্ত তার আপনারা মেলাতে পারছেন? বুঝতে পারছেন আমাদের দেশকে নিয়ে কতটা বড় প্ল্যানিং চলছে? আর যেখানে ইতিমধ্যে আমার মনে হয় যে নাই মামার থেকে কানা মামা ভালো। এই প্ল্যানিং এ যেহেতু বড় প্ল্যানিং ছিল, 360 কেজির অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হওয়া, উইথ টাইমার, উইথ হেভি মেটাল, এই যে সমস্ত জিনিস উদ্ধার হওয়া, এটা অতটা সহজ ছিল না। তার মানে প্ল্যানিং বড় ছিল। যেহেতু বড় প্ল্যানিংটাকে সাকসেস করা গেল না, জম্মু কাশ্মীরের পুলিশ যেহেতু ভান্ডা ফাঁস করে দিল, হরিয়ানার পুলিশ ভালোভাবে কাজ করেছে এবং আমাদের ডেফিনেটলি সিকিউরিটি ব্রিজ তো হয়েছে কারণ লাল কেল্লার মতো এরিয়া যেখানে এত আর্মি মোতায়েন থাকেন সেখানে ব্লাস্ট করে দেওয়া হলো। আর ব্লাস্ট এত ভয়ঙ্কর ছিল যেখানে 10 জনের বেশি এখনো পর্যন্ত আপডেট রয়েছে যে মারা গেছেন এবং 20 জনের বেশি আহত রয়েছেন। এখন আমরা ওয়েট করব যে এটা কি সত্যিই আতঙ্কবাদী অ্যাটাক ছিল, এটা কি ছিল, এটা আমাদের কাছে এখনো ক্লিয়ার নেই। আমরা আশা রাখবো যে ভারত সরকার আমাদেরকে জানাবেন, কিন্তু আপাততর জন্য আমি এটাও মনে করে থাকি যে এত হাই ইন্টেন্সিটির ব্লাস্ট মানে হট করে হতে পারে না, গাড়ির খারাপির জন্য হতে পারে না, গাড়ি ফেটে যাবার জন্য হতে পারে না, যেখানে এত জনের প্রাণ চলে গেল, যে প্রাণ হয়তো অনেক বেশি যেত। আমি আবারও বলছি নাই মামার থেকে কানা মামা ভালো, এই ভেবে তারা একটা ছোট্ট করে ব্লাস্ট করে দিয়েছে যেখানে আবারও নিরীহ মানুষের প্রাণ গেছে। কারণ এই ডাক্তাররা যারা মুখোশ পরে ডাক্তার সেজে ঘুরে বেড়াচ্ছিল, মানে বলতে পারেন একটা নোবেল প্রফেশনের থেকে তারা তাদের মকসদে ছিল, তারা মকসদ কমপ্লিট করছিল যে কিভাবে এই জয়সে মোহাম্মদের বদলা তারা নেবে এবং জম্মু কাশ্মীরের দিক থেকে নেবে। এখানে একটা ভালো দিক দেখলেন আপনারা, জম্মু কাশ্মীরের পুলিশই বাঁচালো কার হাত থেকে? জম্মু কাশ্মীরের ডাক্তারের গন্দা প্ল্যানিং, নোংরা প্ল্যানিং এর হাত থেকে। আর আজ কল্যাণ ব্যানার্জি লাইভে এসে কি বলছেন আপনি? পদত্যাগ করুক, এই করুক, সেই করুক। কেন মুখ দিয়ে বেরোচ্ছে না যে হ্যাঁ আমাদের রাজ্যে যেভাবে অরাজকতা হয়েছে, হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়াতে যেভাবে অরাজকতা হয়েছে, যেভাবে ধ্বংস করা হয়েছে সরকারি সম্পত্তি, যেভাবে বাড়িঘর লুট করা হয়েছে, তাতে এসআইআর দরকার, অবৈধ বাংলাদেশের প্ল্যানিং কে নষ্ট করা দরকার পড়ে। কারণ একের পর এক জঙ্গি, একের পর এক অবৈধ বাংলাদেশে আমাদের বর্ডার এরিয়া থেকে ধরা পড়ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তার পাশাপাশি আমরা পাকিস্তানেরও প্ল্যানিং দেখছি, চিকেন নেককে নিয়েও প্ল্যানিং দেখছি, বাংলাদেশকে নিয়েও প্ল্যানিং দেখছি, বাংলাদেশের আর্মির ভিডিও রিলিজ করা দেখছি, আর জয়সে মোহাম্মদের দিক থেকে যে বিভিন্ন বহুরূপী সেজে যারা ভিডিও করছেন পাকিস্তান থেকে আর চিৎকার করে বলছেন আমেরিকাও আমার সাপোর্টে, চায়নাও আমার সাপোর্টে, আমরা বদলা নেব ভারতের কাছ থেকে, তো তারই রেজাল্টই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কল্যাণ ব্যানার্জি এখনো এসআইআর এর বিরোধিতা করবেন, এখনো তৃণমূল কংগ্রেস বলবে যাই কেন্দ্র সরকার ঠিক না, এই না ওই না। দেখছেন তো দেশকে নিয়ে কত বড় প্ল্যানিং করা হচ্ছে। বাকি আমি এটা অ্যাপিল করব আমাদের রাজ্যে যে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা যেন সঠিকভাবে এসআইআরটা হতে দিক। আর যেভাবে বর্ডার এরিয়ার সিরিয়াস কন্ডিশন, অর্থাৎ এই ইলেকশনে বর্ডার এরিয়াতে যদি কোনো অরাজকতা তৈরি হয়, কোনো অশান্তি তৈরি হয়, তো বুঝে নেবেন প্ল্যানিং রয়েছে বাংলাদেশের একটা প্ল্যানিং রয়েছে। কিন্তু তার আগে আমি অ্যাপিল করবো যে রাজ্য সরকার যাতে কেন্দ্র সরকারের সাথে কোঅপারেট করে এসআইআর যেন সঠিকভাবে হয়, এবং তার পাশাপাশি যেভাবে ডিটেক্ট আর ডিপোর্ট করা চলছে সেখানে যেন আমাদের রাজ্য সরকার আরো এগিয়ে আসে। কারণ এবার ভোটের স্বার্থে না, রাষ্ট্রের স্বার্থে ভাবতে হবে, দেশের স্বার্থে ভাবতে হবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।